এখন ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ঢোকার এই 28 জানুয়ারি ফার্স্ট সুযোগ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা জানো যে গত 7 তারিখে কিন্তু হচ্ছে কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশ করছে। ফলাফল প্রকাশ নিয়ে তোমাদের বিশাল একটা হ্যাসেল পার করতে হয়েছে, কারণ কৃষিগুচ্ছের ওয়েবসাইট আসলে ঠিকমতো কাজ করে না। এর মধ্যে তোমাদের কিছু ইনফরমেশন জানানো খুবই জরুরি, যেটার কারণে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডকুমেন্ট কালেক্ট করে তোমাদের কিছু তথ্য উপস্থাপন করতেছি। সেটা তুমি ওয়েটিং লিস্টে চান্স পাও বা মেরিটে চান্স পাও, তোমাদের সকলের জন্য এই বিষয়টা যারা অত্যন্ত বেশি জরুরি। এইবার কৃষিগুচ্ছের ফলাফল নিয়ে কি হয়েছে, আমি ডিটেলস সহকারে কোনটাতে কি ভ্যারি করছে একটু বলে দিব। তোমরাও যারা হচ্ছে যে আগামীতে কৃষিগুচ্ছ পরীক্ষা দিবা, যারা সেকেন্ড টাইম দিবা, যারা এই বছর এইচএসসি ভর্তি পরীক্ষা দিবা, তোমরা তো একটা সময় অ্যাডমিশন দিবা, তোমরা দেখে খুব ভালোভাবে বুঝতে পারবা যে আসলে কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করা উচিত আর নিয়তির কি পরিণতি হয় সেটাও কিন্তু আমি আজকে একটু বলে দেওয়ার চেষ্টা করবো। তো চলো আগে আসলে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আসলে আমরা জেনে নেই, তারপর আমরা একটু অ্যানালাইসিসে যাব। প্রথমত হচ্ছে যে 7 জানুয়ারি কৃষিগুচ্ছের রেজাল্ট দিয়ে দিছে। যাদের কাছে মনে হবে যে আমার রেজাল্ট আসলে আশানুরূপ হয় নাই, আমি হয়তো চ্যালেঞ্জ করতে পারি, তোমরা চাইলে হচ্ছে যে আগামী 8 থেকে 9 জানুয়ারির ভিতরে তোমরা 1000 টাকা জমা দিয়ে আবার চ্যালেঞ্জ করতে পারো। চ্যালেঞ্জ করলে তোমার একটা বিষয় সুবিধা হবে, তোমাকে ডিটেলস রেজাল্ট সহ দেখাবে। এমনিতেই নর্মালি ওয়েবসাইটে তোমার জিপিএ স্কোর কোনটা কত, এমসিকিউ কত পেয়েছে সেটা দেখাবেই, ফিজিক্সে কয়টা দেখাইছো, ম্যাথে কয়টা দেখাইছো, এটাতে কয়টা ভুল হয়েছে, নেগেটিভ মার্ক কত আসছে, এই সকল কিছু তোমাকে ডিটেলস দেখাবে। যদি কারো মনে হয় সেলফ কনফিডেন্স থাকে, তোমরা চাইলে চ্যালেঞ্জ করতে পারো। চ্যালেঞ্জ করার পরে এই যে 7 তারিখে যে রেজাল্ট দিছে, যারা আসলে ওয়েটিং লিস্টে আছে এবং মেরিট লিস্টে আছে, উভয় তোমরা হচ্ছে আগামী 10 থেকে 14 জানুয়ারির ভিতরে সাবজেক্ট চয়েস দিবা। এখন সাবজেক্ট চয়েস কেমন হওয়া উচিত, ইউনিভার্সিটি বেস নাকি সাবজেক্ট ভিত্তিক বা দুইটা কম্বিনেশন করলে কেমন হওয়া উচিত, এই সকল বিষয় নিয়ে কিন্তু আমাদের আগামী একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। আর তোমরা যদি তারপরেও একটু অধিক জানতে চাও, আমার এই বিষয় নিয়ে বিগত ভিডিও করা আছে, একটু দেখে ধারণা নিতে পারবা। এই প্রত্যেকটা ডেট অনেক ভালোভাবে তোমরা মাথায় সেট করে নেবা। বিগত ভর্তি পরীক্ষা আমার নিজের স্টুডেন্ট এই ডেট খেয়াল না করার জন্য ভর্তি হতে পারে নাই। যেমন ডেট খেয়ালটা কেমন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 10 থেকে 14 জানুয়ারি যে সময় রয়েছে সাবজেক্ট চয়েসের, তুমি যদি এই সময়কালের ভিতরে সাবজেক্ট চয়েস না দাও, তুমি পরবর্তীতে হাজার চেষ্টা করলেও এই কৃষিগুচ্ছতে ভর্তি হতে পারবে না। সাবজেক্ট চয়েস দেওয়ার পরে তারপর তোমার হচ্ছে আগামী 19 জানুয়ারি একটা রেজাল্ট দিবে, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, প্রাথমিকভাবে তোমাকে আসলে কোন সাবজেক্ট দেওয়া হয়েছে। যদি তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে যাও, আগামী 20 থেকে 24 জানুয়ারির ভিতরে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। অনেকে দেখা যাচ্ছে সাবজেক্ট চয়েস লিস্টে একটা কাঙ্ক্ষিত সাবজেক্ট আসে না, কিন্তু তোমার কাছে মনে হতে পারে যে আগামীতে যখন আর যদি আসন ফাঁকা থাকে আমি হয়তো কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে যেতে পারি, তখন তুমি চাইলে প্রাথমিক ভর্তিটা কনফার্ম করে রাখতে পারো। তুমি যদি প্রাথমিক ভর্তি কনফার্ম করে না রাখো, তাহলে কিন্তু পরবর্তী স্টেপগুলো তোমার জন্য অ্যাপ্লিকেবল হবে না। তুমি যারা আসলে এই যে প্রাথমিক ভর্তি সম্পন্ন করবে না, আবার যারা আসলে সাবজেক্ট চয়েস দিবে না, এই দুইটাই আসলে সিট খালি হওয়ার স্কোপ। তখন যে কয়টা আসন ফাঁকা থাকবে সেই কয়টা আসন হচ্ছে ফার্স্ট মাইগ্রেশন হবে। মাইগ্রেশন কিভাবে হয় না হয় তোমরা চাইলে এটা নিয়ে আমি আরো সামনে ভিডিওতে বিস্তারিত বলবো যদি তোমরা মনে করো। আর তারপরেও বলে দিই, মাইগ্রেশন সবসময় নিচ থেকে উপরের দিকে হয়। তোমার যে সাবজেক্ট চয়েস লিস্ট আছে পজিশন অনুযায়ী নিচ থেকে উপরের দিকে মাইগ্রেশন হবে। প্রথম মাইগ্রেশনে যারা নিচ থেকে উপরের দিকে যাবে তখন কিন্তু আসন সংখ্যা ফাঁকা। ফার্স্ট ওয়েটিং লিস্টে যারা আসলে ছিল, যতদূর পর্যন্ত মানে ফিল আপ করবে ফার্স্ট ওয়েটিং লিস্টে, তোমাদের এই সেম ভাবে 19 জানুয়ারির মতো রেজাল্টে নাম এবং ইউনিভার্সিটির নাম দিবে। এখন ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ঢোকার এই 28 জানুয়ারি ফার্স্ট সুযোগ। যাদের এই 28 জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের নাম এবং সাবজেক্টের নাম আসবে, তোমাকে আগামী 29 জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি এই তারিখের ভিতরে এই যে প্রাথমিক ভর্তির জন্য 10,000 টাকা পেমেন্ট করে তোমাকে একটা সিট কনফার্ম করতে হবে। তোমার যদি এরকম মনে হয় যে না, আমি এখন যে সাবজেক্ট পাইছি এর চেয়ে আমি অন্য জায়গায় হয়তো আরো ভালো সাবজেক্ট পাইছি, বা আমি যে সাবজেক্টে আসলে অনার্স করতে চাই, আমার যে প্যাশন, সেই সাবজেক্টটা আমি অন্য বিশ্ববিদ্যালয়ে পেয়ে গেছি, তাহলে আমি বলবো যে তোমার এখানে প্রাথমিক ভর্তির আবেদন করার দরকার নাই। কারণ তুমি যদি এখানে আবেদন না করো, তোমার পরিবর্তে অন্য কিন্তু আরেকজন স্টুডেন্ট এই জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাবে, যার আসলে কৃষিগুচ্ছেতে একটা সিট অরিজিনালি দরকার ছিল। এরকম ভাবে যারা আসলে এই ওয়েটিং থেকে যারা আসলে প্রাথমিক ভর্তি সম্পন্ন করবে না, তখন কিন্তু আগামী 10 ফেব্রুয়ারিতে আবার একটা সেকেন্ড মাইগ্রেশনের লিস্ট দিবে, একটা ওয়েটিং লিস্ট টানবে। এখন যাদের নতুন করে ওয়েটিং লিস্ট টানলো তাদের ক্ষেত্রে এই সেম নির্দেশনা, তারা হচ্ছে আগামী 11 থেকে 15 ফেব্রুয়ারির ভিতরে অনলাইনে আবার 10,000 টাকা পেমেন্ট করে ভর্তি সম্পন্ন। এই সেম ভাবে যদি আসন ফাঁকা থাকে তাহলে আবার 18 ফেব্রুয়ারিতে থার্ড মাইগ্রেশন হবে এবং ওয়েটিং লিস্ট থেকে টানবে। অফিসিয়ালি ভাবে 3টা মাইগ্রেশনের কথা বলা আছে। তো বিগত সালগুলোতে যে বিষয়টা দেখে আসছি, যতক্ষণ পর্যন্ত আসন ফাঁকা থাকে ততক্ষণ পর্যন্ত তারা মাইগ্রেশন এবং হচ্ছে ওয়েটিং লিস্ট দিয়ে থাকে। তো যারা আসলে থার্ড ওয়েটিং লিস্টে সাবজেক্ট পাবে তাদেরকে আগামী 19 থেকে 24 ফেব্রুয়ারির ভিতরে এই প্রাথমিক ভর্তির টাকা 10,000 টাকা জমা দিতে হবে। তারপরে আগামী 1 থেকে 4 মার্চের ভিতরে মাইগ্রেশন হওয়ার পরে সর্বশেষ তোমার যে বিশ্ববিদ্যালয়ের নাম আসছে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরাসরি ভর্তি হতে হবে এবং সেখানে তোমাকে টাকা সমন্বয় করতে হবে এবং তোমার প্রয়োজনীয় অরিজিনাল ডকুমেন্টস জমা দিয়ে তোমাকে ভর্তি ফুললি কমপ্লিট করতে হবে। এখন কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে কত টাকা লাগে এই বিষয় নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও করা আছে, তোমরা চাইলে সেটা দেখে ধারণা নিতে পারো। কোন বিশ্ববিদ্যালয়ে কেমন ধরনের কাগজপত্র লাগে এটা নিয়েও কিন্তু আমার ডেডিকেট আলাদা ভিডিও তৈরি করা আছে, তোমরা চাইলে সেটা দেখে আইডিয়া নিতে পারো। 1 তারিখ থেকে 4 তারিখ এই তারিখের ভিতরে কেউ যদি কোনো কাগজপত্র যদি সমস্যা থাকে, জমা যদি না দেয়, সেই আসনটা ফাঁকা, এরকম যদি আসন ফাঁকা থাকে তাহলে আগামী 15 মার্চের ভিতরে তারা কৃষিগুচ্ছের ওয়েবসাইটে নতুন আরেকটা ওয়েটিং লিস্ট দিবে, কোন বিশ্ববিদ্যালয়ে কতটা আসন ফাঁকা আছে এবং তাদের জন্য কোন কোন ওয়েটিং লিস্টের
স্টুডেন্ট অ্যাপ্লিকেবল সেই রোল সহ একটা নোটিশ দিবে। তাদেরকে কি করতে হবে, সেই দিন এই 15 মার্চে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে সরাসরি স্ট্যান্ডিং ভর্তি যেটাকে বলে সেখানে উপস্থিত হয়ে তোমাকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সকল ভর্তি সম্পন্ন করতে হবে। তবে গত বছর যেটা হয়েছে, স্ট্যান্ডিং ভর্তি হওয়ার পরে অনেক আসন ফাঁকা ছিল, তখন কিন্তু তারা আবার মাইগ্রেশন দিছে, আবার ওয়েটিং লিস্ট দিছে, আবার স্ট্যান্ডিং ভর্তি নিছে। গতবার যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আগে সম্পন্ন হয়েছিল, এবারও কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আগে সম্পন্ন হয়েছে, তো গতবারের অনুরূপই হবে এটি হচ্ছে আমরা আশা করতেছি। এখন অনেকে একটা বিষয় নিয়ে কমন প্রশ্ন করে থাকে যে ভাই আসলে এবছর ওয়েটিং লিস্ট কতদূর পর্যন্ত যাবে, এটা তো আসলে এক্স্যাক্টলি বলা যায় না, তবে একটা প্রেডিকশন করা যায়, কিছু বিষয়ের উপর অ্যাসেসমেন্ট করা যায়। ফলাফল বিশ্লেষণের যে ভিডিও আছে সেটাতে আমি অলরেডি বলে ফেলছি, তারপর আমি তোমাদের সুবিধার্থে আরেকবার বলি। সেটা হচ্ছে যে যখন কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আগে হয়ে যায়, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার পরেও যখন স্টুডেন্টের হাতে অন্যান্য আরো অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকে, তারা তাদের ডিজায়ারেবল সাবজেক্টটা পেয়ে গেলে কৃষিগুচ্ছ থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে শিফট করে, তখন কিন্তু ওয়েটিং লিস্টটা অনেক দূর যায়। যেমন আমি গতবারের কথা যদি তুলনা করি, মানে মেরিট হচ্ছে 7500 পর্যন্ত গেছিল, অর্থাৎ নির্দিষ্ট আসনের অতিরিক্ত থেকে 4000 স্টুডেন্ট কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাইছে। তো এবার যদি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আগে সম্পন্ন হয়েছে, যাদের ওয়েটিং লিস্ট 3000-এর ভিতরে আছে, আমি আশা করতেছি তারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকলে একটা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পেতে পারো। তোমরা যারাই ওয়েটিং লিস্টে আসো বা মেরিট লিস্টে আসো, নিয়মিত কৃষিগুচ্ছের ওয়েবসাইট ভালোভাবে খেয়াল করবা। আরেকটা বিষয়, যখন হচ্ছে যে প্রাথমিক ভর্তি বা ফার্স্ট মাইগ্রেশন রেজাল্ট দিবে, তুমি কিন্তু দেখেই বুঝতে পারবা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু তুলনামূলক অন্যান্য বিশ্ববিদ্যালয় আগে ভর্তি পরীক্ষা হয়েছে, আগামীতে তোমার অনেক ভর্তি পরীক্ষা বাকি আছে, জিএসটির ভর্তি পরীক্ষা বাকি আছে। আমার যেটা পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে, তুমি যদি কৃষিগুচ্ছের চেয়ে অন্য জায়গায় ভালো সাবজেক্টে বা তোমার ডিজারেবল সাবজেক্টে পড়ার সুযোগ পাও, তুমি কৃষিগুচ্ছতে কেন আসবা? আমি তোমাকে এটা মিন করতেছি যে তুমি হচ্ছে যে লাস্টের দিকে পজিশন, তোমার ওয়েটিং পজিশন অনেক দেরিতে, এর চেয়ে তুমি যদি জিএসটি তে ভালো স্কোর করো, তুমি কিন্তু বাংলাদেশের টপ যে 3টা সাবজেক্ট এগ্রিকালচার, ডিফেন্স, ফিশারিজ, তুমি কিন্তু অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। কোন বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার রিলেটেড ডিগ্রি দেয় এই সম্পর্কে কিন্তু আমার একটা ভিডিও তৈরি করা, তুমি চাইলে সেটা দেখো আইডিয়া নিতে পারো। যেমন জিএসটির ভিতরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখান থেকে কিন্তু তুমি এগ্রিকালচারে পড়তে পারবা। তো তুমি কৃষিগুচ্ছের ওয়েটিং লিস্টে থেকে নিচের দিকের কোনো সাবজেক্টে না পড়াচ্ছে, তুমি জিএসটি তে তো টপ লেভেলের সাবজেক্টে পড়া, আমি মনে করি যে একটু হলেও তোমার জন্য ভালো হবে। তোমার আগামীতে হাজি দানেশের পরীক্ষা আছে, তুমি হাজি দানেশে একটা ভালো স্কোর করতে পারো। তো মেইন কথা হচ্ছে যে আগামীতে তোমার হাতে যে কটা পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, সেই প্রত্যেকটা সুযোগ ভালোভাবে কাজে লাগাও। তারপর তোমার হাতে যখন একাধিক অপশন আসবে, তখন তুমি নিজেই চুজ করবা আসলে তোমার জন্য কোনটা ভালো, কোনটা তোমার প্যাশনের সাথে মিলে যায়। আগামীতে যারা আসলে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে, বা তোমার যদি এরকম মনে হয় তুমি সেকেন্ড টাইম দিবা, তোমার কোন বিষয়গুলোতে ফোকাস করা উচিত সেটা একটু বলে দিই। আমরা নর্মালি জানি যে কৃষিগুচ্ছ কিন্তু 150 মার্কের পরীক্ষা হয়ে থাকে, এমসিকিউ থাকে 100 মার্ক, আর এসএসসি এইচএসসি স্কোরে 25 50 মার্ক থাকে। আমি আমার বিগত যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে একটা বিষয় বলছি, এই জিপিএ মার্ক যে কত বড় ফ্যাক্ট করে চিন্তার বাইরে। তুমি এমসিকিউ সেম স্কোর পাইছো, কিন্তু তোমার জিপিএ মার্ক কম বেশি, তোমার পজিশন আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। আবার তোমার জিপিএ তুলনামূলক কম, হ্যাঁ তুমি এমসিকিউ তে ভালো করে সেটাকে রিকভার করে তুমি চান্স পাইতে পারো। যে ছেলেটা মেরিটে 3443তম হয়েছে, তার এসএসসির স্কোর ছিল 19.67, এইচএসসির স্কোর ছিল 18.93, সে এমসিকিউ তে পাইছে 60.75, টোটাল সে পাইছে 99.35। ঠিক সেম ভাবে দেখো, আগে ভালোভাবে পড়াশোনা করছে, সে এসএসসি তে জিপিএ পাইছে 24.05, এইচএসসি তে জিপিএ স্কোরে তার মার্কস হচ্ছে 23.57, সে কিন্তু 60.75 পায়নি, সে কিন্তু পাইছে 56.25। তার মানে কি ওর চেয়ে কিন্তু আরো 3 থেকে 4 মার্ক কম। তারপরেও এই যে আগের স্কোর জিপিএ ভালো ছিল, সব মিলে সে টোটাল স্কোর পাইছে হচ্ছে 103.87, সে কিন্তু মেরিটে 1582তম হয়েছে। জাস্ট দেখো 3 মার্কের ব্যবধানে 17 থেকে 1800 স্টুডেন্টের একটা গ্যাপ। তারপর মজার একটা বিষয় দেখো, সেম টাইপের এমসিকিউ স্কোর করার পরেও জিপিএর অল্প কিছু ব্যবধানের কারণে দেখো আকাশ পাতাল কিভাবে পার্থক্য হয়। এ তোমার ওয়েটিং পজিশন 2, তার এসএসসি তে স্কোর ছিল 22.00 এবং এইচএসসি তে স্কোর ছিল 21.02, তার তোমার এমসিকিউ তে স্কোর হচ্ছে 56, সে টোটাল পাইছে 99.02, যেটা এর উপরে যেটা আমি লিখছি, তার কিন্তু এসএসসির স্কোর 21.52, তার উপরের স্কোর কিন্তু 21.52 এবং এইচএসসির স্কোর 20.23, সেও কিন্তু সেম এমসিকিউ পরীক্ষায় 56 পাইছে। এমসিকিউ পরীক্ষা তাদের মার্কস দুজনের সেম, এই যে মেরিটে যে 1582 পাইছে, তারা কিন্তু এমসিকিউ মার্কস সেম 56.25, মানে 0.25 বেশি। এই এক জিপি এর জন্য তাদের কিন্তু আকাশ পাতাল পার্থক্য। একজন সে মেরিটে 1582তম হয়েছে, আরেকজন সে ওয়েটিং লিস্টে হয়েছে 2, আরেকজন হয়েছে ওয়েটিং লিস্টে 810। এখানে দেখো, যে ওয়েটিং লিস্টে 2 হয়েছে আর যে ওয়েটিং লিস্টে 810 হয়েছে, এদের মধ্যে তুমি যদি ব্যবধান দেখতে যাও, এদের মধ্যে ব্যবধান হচ্ছে 1.27, মাত্র 1.27 মার্কসের ব্যবধানে 808 জন স্টুডেন্টের পিছনে পড়ে গেছে। তাই বুঝতে পারছো যে ভর্তি পরীক্ষা একটা সিম্পল 0.15 0.25 এই মার্কসটা কত পরিমাণ ভ্যারি করে। আগামীতে যারা সেকেন্ড টাইম দিবা তাদের ক্ষেত্রে তো এই যে এইচএসসি স্কোর চেঞ্জের কোনো সুযোগ নেই। যারা হচ্ছে আগামীতে এইচএসসি পরীক্ষা দিবা, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তাদের যেহেতু এখনো সুযোগ আছে, তোমরা চেষ্টা করবা একটু বেশি ভালো করে পড়ার, তাহলে দেখবা যে জিপিএ স্কোরটা তোমার আগানো সম্ভব। আর যাদের হচ্ছে এসএসসি এবং এইচএসসি স্কোর ফিক্স, সেকেন্ড টাইম দিবা বা অন্য কোথাও পরীক্ষা দিবা, তারা চেষ্টা করবা এই যে উপরের এই
পজিশনের মতো। তার জিপিএ মার্ক কম থাকা সত্ত্বেও সে কিন্তু এমসিকিউ এ 60.75 আরও 4 থেকে 5টা এমসিকিউ বেশি ফিল আপ করে সে কিন্তু কভার করে ফেলছে। জিপিএ মার্কটা কতটা ভ্যারি করে এটা জাস্ট এই প্রথম দুইটা সমীকরণ দেখলেই বুঝবা। যে 3443 পজিশন পাইছে তার এমসিকিউ স্কোর 60.75, 1582 হয়েছে, তার পজিশন 56.25। 60-এর চেয়ে এমসিকিউতে সে খারাপ করার পরেও পূর্বের জিপিএ রেকর্ড ভালো থাকার কারণে সে কিন্তু তার চেয়ে 1800 স্টুডেন্ট আগায় গেছে। এই ছিল আজকের এই ভিডিও। আগামীতে তোমরা কী নিয়ে ভিডিও চাও এই সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে জানাও। আর এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করলে আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভর্তি পরীক্ষা রিলেটেড যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের যে ফেসবুক পেজ গ্লান্স অফ অ্যাডমিশন সেখানে কিন্তু আমরা নিয়মিত আপডেট দিয়ে রাখি।